আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। একটি চতুর্ভুজের চারটি শীর্ষ যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া রয়েছে। একটা চতুর্ভুজের চারটা শীর্ষ মানে ওই যে চারটা যে কৌণিক বিন্দু একটি ত্রিভুজের, এই যে এ বি সি ডি। তো এই যে এ বিন্দু এটা একটা শীর্ষ, বি বিন্দু এটা একটা শীর্ষ, সি শীর্ষ, ডি শীর্ষ। তো একটা চতুর্ভুজের চারটি শীর্ষ এবং সেই চারটা শীর্ষবিন্দু তাদের স্থানাঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এখানে বলা হলো m 5,7 n 2,3 বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয় করো। এম বিন্দু এবং এন বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এম বিন্দু এবং এন বিন্দু এমন একটা সরল রেখা যেটা এম বিন্দু দিয়ে গিয়েছে, এন বিন্দু দিয়েও গিয়েছে, ওই সরল রেখার ঢাল নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি। আমরা লিখব এম বিন্দুর স্থানাঙ্ক, এন বিন্দুর স্থানাঙ্ক। এবার ঢাল নির্ণয়ের সূত্র কি? যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, কয়টা বিন্দুর? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন আমরা ঢালটা যেভাবে করে নির্ণয় করব, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা ঢালটা নির্ণয় করব কিভাবে করে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমরা এখানে প্রথমে যেই বিন্দু আছে তার স্থানাঙ্ককে বলবো x1 y1, দ্বিতীয়তে যেই বিন্দু আছে তার স্থানাঙ্ককে বলবো x2 y2। সবাই একটু ভালো করে বুঝি, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। এই যে আমরা নামকরণ করলাম ওই হিসাবে এখানে মান বসাবো। তাহলে y2 মাইনাস y1, y2 কোনটা? 3 বসাবো, মাইনাস y1, এই যে y1 আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানের মধ্যে y1 দেখা যাচ্ছে। তাহলে y1 আমরা বসিয়ে দিলাম, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই যে x2 আর এই যে x1, তাহলে 2 মাইনাস 5 বসালাম। তাহলে 3 মাইনাস 7 অর্থাৎ মাইনাস 4, 2 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 3, মাইনাস মাইনাস কাটা 4/3। তাহলে এম বিন্দু এবং এন বিন্দু এই দুইটি বিন্দুগামী রেখার ঢাল হলো 4/3। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে দিলেই এবং আপনি নামকরণটা সঠিকভাবে করে মানটা বসাই দিলেই অঙ্কটা কমপ্লিট। এম ও এন বিন্দুগামী রেখার ঢাল হলো 4/3। ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা ইতিমধ্যে সমাধান করে ফেললাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে এ বি সি ডি একটি বর্গ কিনা যাচাই করো। অর্থাৎ আমাদের কাছ থেকে তারা মতামত জানতে চায়, যে উদ্দীপকের মধ্যে যে এ বি সি ডি চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ওই চারটা শীর্ষবিন্দু দিয়ে আমরা যেই চতুর্ভুজটা তৈরি করতে পারবো সেটি কি বর্গ নাকি বর্গ না, তোমরা যাচাই করে আমাদেরকে জানাও। যদি বর্গ হয় তোমরা মতামত দাও যে এটা বর্গ, যদি বর্গ না হয় তাও আমাদেরকে জানাও যে না এটি বর্গ না, কারণটা সহ বলো। তাহলে বর্গ কাকে বলে আগে আমরা একটু জানার চেষ্টা করি। আপনারা সবাই জানেন এটা, যে চতুর্ভুজের সবগুলো বাহুই সমান এবং কর্ণ দুইটা তারাও সমান, সেটা হচ্ছে বর্গ। যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং দুইটি কর্ণ তারাও সমান, তাহলে সেই চতুর্ভুজটিকে বলা হবে বর্গ। আপনারা বলবেন স্যার প্রত্যেকটা কোণও তো 90 ডিগ্রি। হ্যাঁ, কথা ঠিক আছে। তো এখানে তো আমরা ওই ত্রিভুজ দিয়ে করতে যাচ্ছি না, যে ওই যে 90 ডিগ্রি সমকোণ এটাকে বের করব পিথাগোরাসের মাধ্যমে, ওই ভেজালে আর যাইতে যাচ্ছি না। আমরা খুব সহজেই কথাটা বলতে পারি, বর্গ সবগুলো বাহু সমান এবং যেই দুইটা কর্ণ আছে তারাও সমান, তাহলে এটা হয়ে যাবে বর্গ। দেখেন বর্গ আর রম্বস, বর্গেরও সবগুলো বাহু সমান, মানে চারটা বাহু সমান, রম্বসেরও কিন্তু চারটা বাহু সমান। তফাৎটা কোন জায়গাতে? নামকরণ দুইটার ভিন্ন ভিন্ন হইল কেন? বর্গের দুইটা কর্ণ দুইটাই সমান,
আর রম্বসের দুইটা কর্ণ, একটা ছোট আর একটা বড়, অর্থাৎ অসমান। তফাৎটা ওই জায়গাটার মধ্যে ঘটে গেছে। আর ওই যে কর্ণ দুইটা যে ভিন্ন ভিন্ন, এই কারণে কোণের মানও ভিন্ন ভিন্ন ওখানের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন আমরা খুব সহজে বলে ফেলি বর্গ তাহলে আমরা কীভাবে করে বুঝবো। আমরা এ বি সি ডি এই 4টি বিন্দু দ্বারা একটা চতুর্ভুজ তৈরি করে সেই চতুর্ভুজ, আমাদেরকে কিছু করতে হবে না, আমরা এটা মুখে মুখে বলতে পারবো। সেই চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র শিখেছি, রুটওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ, ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা বাহুগুলোর মান বের করব, আমরা কর্ণগুলোর মান বের করব। এরপরে দেখব এই যেই চতুর্ভুজ তার 4টা বাহুর মানই সমান কিনা, দুইটা কর্ণ দুইটাই সমান কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা মতামত জানাবো ABCD চতুর্ভুজটি বর্গ, আর যদি ঠিক না থাকে আমরা বলবো এটা বর্গ না। জাস্ট এতটুকুই। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করতে চলে যাব। আমরা উদ্দীপক থেকে সবগুলো বিন্দু শীর্ষবিন্দু তাদেরকে নিয়ে আসলাম। দেওয়া আছে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু ABCD। এবার আমরা যদি এই ABCD দিয়ে আমরা চতুর্ভুজ তৈরি করতে চাই, সবাই একটু খেয়াল করেন। আমি একটু এখানে একটু এঁকে দেখাই। A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু, A B C D। তো আমি দেখেন এদেরকে যোগ করি, A এর সাথে B যোগ করলাম, B এর সাথে C যোগ করলাম, C এর সাথে D যোগ করলাম, A এর সাথে D যোগ করলাম। তাহলে ABCD একটা চতুর্ভুজ দেখা যাচ্ছে। এবার আমরা দুইটা কর্ণ দিতে চাই। কর্ণর কালারটা আবার একটু অন্য একটা কালার দিই। সেটা হচ্ছে A এবং C যোগ করি, AC একটা কর্ণ, B এবং D যোগ করি, BD একটা কর্ণ। তাহলে এই মুহূর্তে আমরা যদি বাহুগুলোর নাম লিখি আপনাদের সামনেই, সবাই একটু দেখি, খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। AB বাহু, তারপর BC বাহু, CD বাহু, AD বাহু। ঠিক আছে? এই হচ্ছে 4টা বাহু। হ্যাঁ, এরা হচ্ছে বাহু। ওকে। কর্ণ, দুইটা কর্ণর নাম, একটা কর্ণ AC আরেকটা কর্ণ BD। ওকে, ঠিক আছে। আমরা এখন এদের মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা সেই চেষ্টাটা আরম্ভ করে দিই। সেটি হচ্ছে, এটা কিন্তু আমি জাস্ট এমনি লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য, এটা আপনাদেরকে খাতার মধ্যে লিখতে হবে না। আমি শুধু এটা এমনি আর কি লিখলাম, যাতে করে আপনাদেরকে আমি অঙ্কটা বুঝাইতে যেন সুবিধা হয়। দেওয়া আছে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু ABCD। এবার এই যে AB বাহু, আমরা এখন তার দৈর্ঘ্য বের করব। AB বাহুর দৈর্ঘ্য সূত্র কি? রুটওভার, দেখেন রুটওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তো এখন A আর B, তাহলে A বিন্দুর যে স্থানাঙ্ক আমরা বলবো x1 y1, আর B বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তো সেই ক্ষেত্রে রুটওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এবং সম্পূর্ণ রেজাল্টটাকে বর্গমূল করব। এটি হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো ওই হিসাবে আমরা যদি এখন মান বসাই, তাহলে B এর মানগুলোকে বলবো x2 y2। তাহলে এই যে x2, হ্যাঁ x2 আমরা তাকে বসাইলাম, সূত্রের মাইনাস, এবার এই যে কি বলে x1, এই যে x2 মাইনাস x1 আমরা বসাইলাম হোল স্কোয়ার প্লাস, এবার y2 মাইনাস y1 হোল স্কোয়ার, y2 0 মাইনাস y1। এখন ঘটনা হচ্ছে সূত্রের মাইনাস, হ্যাঁ y2 মাইনাস y1, তো সূত্রের মাইনাস, আর y1 যেটা সে নিজেই ঋণাত্মক, তাহলে সূত্রের মাইনাস আর তার নিজের সাথে যে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম। সূত্রের মাইনাস আর সে নিজে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সে যখন বসতে আসছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 0 + 3 হোল স্কোয়ার, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1কে স্কোয়ার করলে 1, 0 আর 3 যোগ করলে 3, 3কে স্কোয়ার করলে 9, 9 আর 1 যোগ করলে 10, √10 একক। তাহলে AB বাহুর দৈর্ঘ্য কত বের হইল? √10 একক। একই সিস্টেমে এবার আমরা BC বাহুর মান বের করতে যাব। BC বাহুর দৈর্ঘ্য √x2 মাইনাস x1 হোল স্কোয়ার। এখন আবার কিন্তু পরিচয় ভিন্ন হবে। আপনি এখন কাদেরকে বলতেছেন? BC। আপনি এখন অন্য কারোর দিকে তাকাবেন না, শুধুমাত্র B এর দিকে তাকাবেন, C এর দিকে তাকাবেন। B বিন্দুটা যেহেতু আপনি আগে লিখছেন,
এই যে বিসির মধ্যে বিকে আগে লিখছেন না, তাহলে এটাকে বলবেন x1 y1, এটার স্থানাঙ্ককে বলবেন x2 y2। তাহলে সেই ক্ষেত্রে সি এর স্থানাঙ্কতে যাব, এই x2 y2, তাহলে x2কে আগে লিখব মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2কে আগে লিখব মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে 0 থেকে 3 বিয়োগ করলে -3, -3কে স্কোয়ার করলে 9, 1 থেকে 0 বিয়োগ করলে 1, তাকে স্কোয়ার করলে 1, তাহলে √10। আশা করি আপনারা মূল বিষয়বস্তুটা বুঝে গেছেন। তাহলে আর আপনাদের সময়টা নষ্ট না করি, এবার সিডি বাহুর মান বের করার কথা একই সিস্টেমে। এখন আপনি সিডির কথা বলতেছেন তো, তাহলে আগে সি বলছেন, তাহলে সি হচ্ছে x1 y1, এরপরে ডি বলছেন, তাহলে x2 y2, আপনারা মানটা বসাই দিবেন। এইভাবে করে আমরা মানগুলো বের করে ফেলবো। তো সিডি বাহুর মান বের করার পরে আমরা ডিএ বাহুর মান বের করব, মানে এ বি বিসি সিডি ডিএ, তারা এইভাবে করে রেখেছে ডিএ, কোনো সমস্যা নাই, ডিএ বাহুর মান। তাহলে ডি হচ্ছে x1 y1, এ হচ্ছে x2 y2, ওই হিসেবে আপনি মানটা বসাই দিবেন, রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে 4টা বাহুর মান বের হয়ে গেছে, এবার কর্ণের মান বের করার পালা। কর্ণ এসি, কর্ণ বিডি, চলেন আমরা এখন এদের রেজাল্ট বের করি একই সিস্টেমে। এসি কর্ণের দৈর্ঘ্য, এ কে আগে বলছেন, তাহলে x1 y1, সি কে পরে বলছেন x2 y2, মানটা বসাই দেন, ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে আমাদের সামনে। এবার এখানে আমাদের যাই কর্ণ বিডি। আচ্ছা, ওই যে এসি কর্ণের মান কত আসছে একটু দেখাই দিই। এসি কর্ণের মান এসেছে √20, এসি কর্ণের মান এসেছে √20, আর √20 মানে 2√5। কীভাবে করে? √20 আমরা লিখতে পারি 20কে ভাঙলে 4 5 20, দেখেন 4-এর উপরেও রুট, 5-এর উপরেও রুট, 4কে রুট করলে হয় 2, আর 5-এর উপরে রুট, তাহলে √20 তার মানে 2√5 লেখা যায়। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম 2√5। এবার বিডি কর্ণের দৈর্ঘ্য x1 y1 x2 y2 বসায় দেন, রেজাল্ট √20 মানে 2√5। আমরা এখন তাহলে কি দেখতে পাইলাম, সবাই একটু খেয়াল করেন, কি দেখতে পাইলাম? আমরা দেখলাম ওই যে চতুর্ভুজ, আমি নামকরণ করি নাই কিন্তু এখনও, বর্গ, আমি এই কথা এখনও বলতে পারি না, আগে আমাকে চেক করতে হবে। তো এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডিএ বাহু, সবগুলো বাহু এদের মান √10 আসছে, সবগুলো বাহুর মান কিন্তু √10 আসছে, আপনি দেখছেন সবগুলো বাহুর মান √10, তার মানে সবগুলো বাহু পরস্পর সমান। এরপরে কর্ণ এসি, কর্ণ বিডি, তাদের মানও বেরিয়েছে √2√5, তাহলে এসি কর্ণের মান 2√5, বিডি কর্ণের মান 2√5, তাহলে তারাও পরস্পর সমান, বাহুগুলো পরস্পর সমান, কর্ণগুলো পরস্পর সমান, তাহলে এবিসিডি একটি বর্গ, আর কোনো দ্বিধা নাই এখানে এই কথাটা বলতে। তাহলে এবিসিডি হলো একটি বর্গ, এখানে দেখানো হলো, কথা বলার দরকার নেই, এখানে আপনি লিখতে পারবেন যাচাই করা হলো, যাচাই করা হলো, এই কথা বলে দিতে পারেন, অথবা হ্যাঁ এইভাবে করে বলে দিতে পারেন, যাচাই করা হলো, এবিসিডি একটি বর্গ, যাচাই করা হলো। ঠিক আছে, ওকে ফাইন। কেউ বললেন দেখানো হলো লিখলে কি কাটা দিবে? এখানে যেহেতু প্রশ্নে বলে নাই দেখাও এটি একটি বর্গ, এটা বলেন, তা বলছে যাচাই করো। তারা কি বলছে? যাচাই করো। এই যে তারা বলছে এবিসিডি একটি বর্গ কিনা যাচাই করো, তাহলে সেই হিসেবে আমরা কিন্তু লিখে দিব যে এবিসিডি একটি বর্গ, যাচাই করা হলো, এটা পারফেক্ট হয়। ওকে ফাইন, তাহলে আমরা ওই হিসাবে লিখে দেবো যাচাই করা হলো। তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে। গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে একটু উপরের দিকে উঠাই, আপনাদের দেখতে সুবিধা হবে। গ নাম্বার প্রশ্নে বলছে এবিসিডি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিডি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদেরকে বলে নাই এবিসিডি সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা বলে নাই। আমাদেরকে বলছে এবিসিডি চতুর্ভুজের যতটুকু অংশ চতুর্থ চতুর্ভাগে রয়েছে তার ক্ষেত্রফল বের করো। এবং আপনাদেরকে আমি বলবো অনুগ্রহ করে এই প্রশ্নটা খুব 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 ভালো করে আপনারা বোঝার চেষ্টা করেন, কারণ এই ধরনের প্রশ্নই অধিকাংশ সৃজনশীলের মধ্যে এসেছে, যে অমুক চতুর্ভুজের যেই অংশটুকু প্রথম চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল বের করো, অমুক চতুর্ভুজের যেই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল বের করো। এই প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন অধিকাংশ সৃজনশীলের মধ্যে এসেছে, তাই দয়া করে খুব খুব ভালো করে বুঝেন যে এই অঙ্কের সমাধান কিভাবে করে করতে হয়। এই ধরনের অঙ্ক যতগুলো দিবে একই সিস্টেমে সমাধান করা হবে। আমি চেষ্টা করব একদম বিস্তারিতভাবে এটার ব্যাখ্যা দেওয়ার জন্য। তাহলে চলেন আমরা এখন এবিসিডি
উদ্দীপকের মধ্যে যে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে আমি গ্রাফ পেপারের মধ্যে সেটা বসাই ফেলবো, গ্রাফ পেপারের মধ্যে সেটা বসিয়ে ফেলবো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমার অঙ্ক কোন দিকে মোড় নিচ্ছে, আমি কাকে কাকে নিয়ে হিসাব নিকাশ করব। ঠিক এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এদের মানগুলো এখানে বসাবো। যেহেতু মানগুলো ছোট ছোট এই জন্য আমরা করলাম কি 2 ঘরকে 1 করে ধরছি। এই যে আমরা লিখে দিছি, আপনি চাইলে 1 ঘরকে 1 ধরতে পারেন, আপনি চাইলে 5 ঘরকে 1 ধরতে পারেন, এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ইচ্ছা, এখানে কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে 2 ঘরকে 1 করে ধরা হয়েছে, কারণ এমনিতেই ঘরগুলো খুব ছোট ছোট, মানগুলো ছোট ছোট, এই জন্য 2 ঘরকে 1 ধরা হয়েছে। তো এখন আমরা মানগুলো বসাবো। তাহলে এই 2 যখন বসাবো তাহলে আমি দেখেন এটা হচ্ছে +2, তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান -3। আমি 2 ঘরকে 1 ধরছি, কিন্তু 2 ঘরকে 1 ধরেছি। তো আমরা যদি একটু বিন্দুগুলো এখানে স্থাপন করি, গ্রাফ পেপারটা একটু বড় করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এখন আমি এ এর মান বসাবো 2, -3, এক্স এর মান 2, তাহলে আমি মূলত 4 ঘর যাব। কয় ঘর যাব? 4 ঘর যাব, কারণ আমি 2 ঘরকে 1 ধরছি না। তাহলে 2 পর্যন্ত যাইতে হলে আমাকে 4 ঘর যাইতে হবে। তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে আমি 4 ঘরে আসলাম। ফোঁটা দিব না, ফোঁটা দিব না, আমি আপনাকে দেখানোর জন্য বললাম 4 ঘর ডানে আসবো। এবার ওয়াই এর মান -3, মাইনাস হলে কি উপরে যাবে? না, মাইনাস হলে নিচে যাবে। আচ্ছা নিচে যাবে, কয় ঘর যাবে? যেখানে 3 দেওয়া আছে, 2 ঘরকে যদি 1 ধরি তাহলে 3-এ কত হবে? 6, 3 দুগুণে 6, তাহলে আমাকে 6 ঘর নিচে যেতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে 1, 2, 3, 4, 5, 6, এই যে আলটিমেটলি আমি এখানে পৌঁছাইলাম, আলটিমেটলি এখানে পৌঁছাইলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আপনাদেরকে এই জিনিসটা একবারে এখান থেকে দেখাই দিই। তো দেখেন এই হচ্ছে এ বিন্দু। এবার বি বিন্দু বসাবো 3,0, মূল বিন্দু থেকে 6 ঘর ডানে গেলে এক্স এর মান, এবার ওয়াই এর মান 0, তাহলে সে উপরে নিচে কোথাও নামবে না, এখানের মধ্যেই থাকবে। এবারে সি এর মান 0,1, এই যে এখানে। ডি এর মান কত? -1, -2, এই যে এই জায়গাতে ডি এর মান। তাহলে এ বি সি ডি সবগুলো বিন্দুকে আমরা স্থাপন করলাম। যদি এখন যোগ করে দেই বিন্দুগুলোকে, আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি না আমরা সবাই? এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই যে এ বি সি ডি একটি চতুর্ভুজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চতুর্ভুজের যেই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করেছে তার ক্ষেত্রফল বের করতে বলছে। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা চতুর্থ চতুর্ভাগের মধ্যে কোন অংশটুকু প্রবেশ করছে দেখেন তো? এই যে এই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করেছে। আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন, এই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করেছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল মূলত আমাদেরকে বের করতে হবে। তো এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করতে হয় আমাদেরকে কি করতে হবে? একটু সবাই একটু খেয়াল করি। সেটি হচ্ছে এ বিন্দু, তো এই বিন্দু ওকে ফাইন, তারপরে বি বিন্দু ওকে ফাইন, এরপর এটা হচ্ছে মূল বিন্দু, তাও ঠিক আছে। এই জায়গার বিন্দুটার মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই জায়গার বিন্দুটার মান বের করতে হবে। তাহলে এ বি, এটা হচ্ছে ও, মানে মূল বিন্দু ও, আর এই বিন্দুর মানটা আমাকে বের করতে হবে। যদিও এখানে লেখা আছে, এটা কীভাবে লিখছি এমনি তো লেখা নাই, ওই যে অঙ্ক যে করছে, অঙ্ক করার পরে এখানে মানটা বসাই দিছে। আপনার কেউ ওটার দিকে থাকায় না এখন, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এখন এই বিন্দুটার আমরা নামকরণ করছি ই বিন্দু, এই বিন্দুর নামকরণ করছি ই বিন্দু। এখন এই ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করার চেষ্টা করব, কারণ এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দু, হ্যাঁ সি বিন্দু না, এই যে মূল বিন্দু সেটা হচ্ছে 0,0, এটাও আমরা জানি। এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের এখন বের করা দরকার। তাহলে আমরা এখন এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব। তো এখন এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হইলে সিস্টেম কি, নিয়ম কি? নিয়ম হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয় তাহলে আমরা এ থেকে ডি পর্যন্ত যেই সরল রেখাটা দেখা যাচ্ছে, এই যে এ থেকে ডি পর্যন্ত সরল রেখাটা, আমরা তার সমীকরণ বের করব। এ থেকে ডি পর্যন্ত যেই সরল রেখাটা দেখা যাচ্ছে আমরা তার সমীকরণ বের করব। সমীকরণ বের করার পরে খুব সুন্দরভাবেই সহজভাবেই এই ই বিন্দুর স্থানাঙ্ক বের করা হয়ে যাবে একদম সহজে। তাহলে আমাকে নির্দিষ্ট একটা বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে হয় তাহলে আমি ওই সরল রেখার সমীকরণ বের করব। কথাটা বুঝি সবাই, একটু কথাটা বুঝি। আমাকে যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় ওই সরল রেখাটার সমীকরণ বের করতে হবে। মনে করেন, আমি এমনি বলতেছি, এখন যেই কথাটা বলবো এটা এই অঙ্কের অংশ না। মনে করেন
এখানের থাকা এই বিন্দুটার স্থানাঙ্ক আপনি জানতে চান, তারপরে তো মুখে মুখে বলে দিলে হবে না যে গ্রাফ পেপার থেকে দেখতেছি এই বিন্দু অমুক জায়গাতে অবস্থান করতেছে, এই কথা বলে তো হবে না, আপনাকে প্রমাণ লাগবে, অঙ্ক করে দেখাইতে হবে। আপনি এই বিন্দুর স্থানাঙ্ক জানতে চান, কিভাবে করে করবেন? এই বিন্দুটা যেই সরল রেখার উপর আছে ওই সরল রেখার আপনি সমীকরণ বের করবেন। আপনি এখানে থাকা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে চান, তাহলে এই বিন্দুটা যেই সরল রেখার উপরে আছে তার সমীকরণ বের করবেন। এরপরে বাকি কাজ খুব সহজ আছে, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। এখন যদি সব বলে ফেলি তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক দরকার, আর এই বিন্দুটা এডি নামক সরল রেখার উপর অবস্থান করতেছে। আমরা এডির সমীকরণ বের করব। তাহলে এডির যে সমীকরণ বের করবেন, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছেন, ডি বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছেন। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক আছে। যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন সমীকরণ বের করার যে সূত্র সেটা অ্যাপ্লাই করব, অঙ্ক কমপ্লিট। চলেন আমরা এখন এটাকে একটু ছোট করি, ছোট করে তারপরে দেখাই বাকি অংশটা। এই যে দেখেন আমরা বললাম এ বি সি ডি বিন্দুগুলো গ্রাফে স্থাপন করে প্রাপ্ত এ বি সি ডি চতুর্ভুজের এ বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। এই বিন্দুটা একদম সরাসরি চতুর্থ চতুর্ভাগে এই বিন্দুটা অবস্থান করতেছে। আমরা এখন এডি সরল রেখার সমীকরণ বের করব। তো এডি সরল রেখার সমীকরণ বের করতে গিয়ে আমরা সূত্র লিখলাম। এখানে দেখেন আমি একটু ডি বিন্দুর স্থানাঙ্কটা লিখে ফেলি। ডি বিন্দুর স্থানাঙ্ক কত? -1, -2, -1, -2। ডি বিন্দু আমি একটু এমনি লিখতেছি, হ্যাঁ এমনি লিখতেছি। ডি বিন্দু -1, -2, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। এডি রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ককে বলবো x1 y1, ডি বিন্দুর স্থানাঙ্ককে বলবো x2 y2। সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে? y y1, y মাইনাস y1। একটু দেখেন তো, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে সেই ক্ষেত্রে এডি রেখার সমীকরণ y মাইনাস y1, y2 মাইনাস y1, x মাইনাস x1, x2 মাইনাস x1। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এডি রেখার সমীকরণ বের করার জন্য এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। তাহলে y আমি জানি না y এর মান কত, কারণ এটা x1 y1, x2 y2, শুধু y আমি জানি না, এটা থাকবে সমীকরণ বের করার জন্য। তাহলে y মাইনাস y1, y1 কত? -3। তাহলে দেখেন y এটা সূত্রের মাইনাস, এবার y1কে আমি বসাইতে যাব, ঘটনাটা বুঝছেন কিন্তু, আমি y1কে বসাইতে যাব তো সূত্রতে মাইনাস আছে আর y1 নিজেও মাইনাসে আছে। আচ্ছা মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, এই যে +3। ওকে আচ্ছা, তাহলে +3। এবার নিচে y2 মাইনাস y1, y2 -2 মাইনাস y1, তাহলে এই যে মাইনাসে মাইনাসে +3, এই যে নিচে 3, ঠিক আছে। x মাইনাস x1, তাহলে x মাইনাস x1, x1 এর মান কত? 2। ওকে, x2 -1 মাইনাস x1, ওকে শেষ, অঙ্ক হয়ে গেছে। এখন সমীকরণ পেয়ে গেছি আমরা, সেটা হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। সবাই একটু খেয়াল করি 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আর এখানে -1 -2, তাহলে -3। আমি একটু এইভাবে করে লিখে দেখাই। এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -3। 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, আর -1 -2 একসাথে করলে -3 হয়। আচ্ছা এবার আর গুণন করেন তো, আর গুণন 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে x -2 হবে, আর -3 দ্বারা যদি এখানের মধ্যে গুণ করি, এই যে -3 দ্বারা এখানে গুণ, তাহলে -3 দ্বারা y কে গুণ দিলে -3y, -3 দ্বারা +3 কে গুণ দিলে -3 3 9। ঠিক আছে, আমরা আর গুণন করে দিলাম। এবার সবাইকে একপাশে নিয়ে আসেন, সবাইকে একপাশে নিয়ে আসেন। x -2 -3 এই সাইডে আসলে +3y, -9 এই সাইডে আসলে +9 = 0। তাহলে x -2 +3y +9 = 0। ক্যালকুলেশন করেন x +3y -2 +9 ক্যালকুলেশন করলে +7। ওকে শেষ, আমরা সমীকরণ পাইলাম x + 3y + 7 = 0। এটি হচ্ছে আমাদের এই যে গ্রাফ পেপারের মধ্যে ই বিন্দুটা যেখানে অবস্থান করতেছে সেই সরল রেখার সমীকরণ, ওইটা হচ্ছে এই সরল রেখার সমীকরণ। এবার আসেন তো
আপনারা একটু জবাব দিন, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট অপশনে আপনারা জানাইয়েন তো আপনাদের মন্তব্যটা। সেটি হচ্ছে এডি রেখার সমীকরণ যে পাইলাম, এখন আমরা ওই সমীকরণের মধ্যে এক্স এর মান বসাইলে ওয়াই এর মান পাবো, ওয়াই এর মান বসাইলে এক্স এর মান পাবো। তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুটা বলেন বলেন সবাই সবাই বলেন, এই বিন্দুটা কোনো একটা অক্ষের উপর অবস্থান করতেছে না? বলেন তো, এই বিন্দুটা কোনো একটা অক্ষের উপর অবস্থান করতেছে? হ্যাঁ, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0 হয়। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স এর মান 0 হয়। অর্থাৎ আপনি যদি এখানের মধ্যে একটা বিন্দু বসান, দেখেন সবাই একটু দেখেন, আপনি এখানে একটা বিন্দু বসাইলেন, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটা এক্স এর মান 0, এক্স এর মান 0। কারণ এক্স এর মান 0 না হয়ে অন্য কোনো কিছু যদি হইতো তাহলে সে হয় ডানে যাইতো আর নয়তো বামে যাইতো। কারণ এক্স এর মানের কারণে ডানে বা বামে যায় না, এক্স এর মানের কারণে ডানে বা বামে যায়। যেহেতু সে ডানে বা বামে যায় নাই, সে ওয়াই অক্ষের উপরেই বসে রইছে, তার মানে এক্স এর মান 0। 0 হওয়ার কারণে সে না ডানে গেছে না বামে গেছে, সে এখানেই বসে রইছে। যদি এখানের মধ্যে বিন্দুটা এটা কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স এর মান 0, কারণ সে ডানেও যায় নাই বামেও যায় নাই, ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে আমরা বুঝলাম ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান 0 হয়, এক্স এর মান 0 হয়। তাহলে দেখেন এক্স এর মান যে 0 আমরা বুঝে গেছি যে এই বিন্দুটা এই যে, এটা কিন্তু দেখবেন না আপনারা কেউ, ঠিক আছে? এটা কিন্তু কেউ দেখবেন না। তাহলে এক্স এর মান 0, তাহলে আমি এই সমীকরণটার মধ্যে এক্স এর মান 0 বসাই দিলে ওয়াই এর মান চলে আসবে। তো চলেন আমরা তাহলে এই কাজটা করে ফেলি। আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এই কাজটা করতেছি। এডি রেখা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, ওই যে ই বিন্দু যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর ভুজ 0। আচ্ছা, ভুজ 0 মানে কি? এক্স এর মান 0, কারণ ভুজ মানে হচ্ছে এক্স। তাহলে ভুজ অর্থাৎ এক্স এর মান 0। তাহলে আমরা এক্স এর জায়গাতে 0 বসাবো। 0 + 3y + 7 = 0। তাহলে +7 ওই সাইডে গেলে -7, 3y = -7। ওয়াই থাকলো 3 ওই সাইডে গেলে ভাগ, তাহলে ওয়াই এর মান -7 / 3। ওয়াই এর মান -7 / 3। আমরা ওয়াই এর মান পেয়ে গিয়েছি। এই জিনিসটাই কিন্তু ওই যে গ্রাফ পেপারের মধ্যে তারা লিখছিল, তো এটা এমনি এমনি লেখে নাই, আগে অঙ্কটা করছে পরে এখানে মানটা তারা দেখাই দিছে যে এই বিন্দুর স্থানাঙ্ক 0, -7/3। তাহলে আমরা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলছি। এবং এই মাত্র আপনারা যেই সিস্টেমটা দেখলেন যে এক্স এর মান বসাইলে ওয়াই এর মান চলে আসে, তো ওয়াই এর মান বসাইলে এক্স এর মান চলে আসবে। আপনারা একটু একটা জিনিস দেখেন, ধরেন অন্য কোনো অঙ্ক যখন আপনি করতে যাচ্ছেন, এখন না হয় এই অঙ্ক দেখতেছেন, অন্য কোনো অঙ্ক যখন আপনি করতে গেছেন তখন একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, আপনি সমীকরণ রেডি করলেন, তো ওই বিন্দুটা যে এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে আপনি বলেন তো কার মান 0 হবে? এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াই এর মান 0 হয়। কারণ এক্স অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, তার মানে সে উপরেও উঠে নাই, সে নিচেও নামে নাই, সে এখানে বসে আছে, ওয়াই এর মান 0। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই এর মান 0 হয়। আপনি সমীকরণে ওয়াই এর মান বসাই দিবেন, এক্স এর মান চলে আসবে। ঠিক আছে না? আচ্ছা, ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব আমাদের প্রশ্নে যার রেজাল্ট বের করতে বলছিল, ABCD চতুর্ভুজের যে অংশটুকু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা AB বিন্দুর স্থানাঙ্ক জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক জানি, আর এইমাত্র ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলেছি, এইমাত্র ই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। তাহলে ABOE আমরা এতটুকুর ক্ষেত্রফল এখন বের করার চেষ্টা করব। ঠিক আছে, এতটুকুর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, কিভাবে করে করব? সূত্রটা হচ্ছে হাফ মডুলাসের ভিতরে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। কারণ যেহেতু এটা চতুর্ভুজ, সুতরাং এখানে 5টা মান বসবে। কিভাবে করে? ওই যে 4টা বিন্দুর মান, আর প্রথম মানটা রিপিট হবে শেষে গিয়ে। কেন রিপিট হবে আসলে এটার ব্যাখ্যাটাও দিই, শিখবো যখন বিস্তারিতভাবেই শিখি। সেটি হচ্ছে
আমরা যখনই যেই বিন্দুর কাছে যাব সেই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। দেখেন আমি যদি এখান থেকে আরম্ভ করি, আমি এমনি বলার জন্য বলতেছি, আমি যদি এখন এখান থেকে আরম্ভ করি, আমি এমনি বলতেছি, এখান থেকে যদি আরম্ভ করি তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। এরপর আমি এইখানে আসলাম, তো এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। এবার আমি এখানে আসলাম, তো এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। এবার আমি এখানে আসলাম, এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো। দেখেন 4টা বিন্দুর স্থানাঙ্ক বসানো হয়ে গেছে না? কিন্তু চতুর্ভুজ কি হইছে? এখনও চতুর্ভুজ হয় নাই। আমি এখান থেকে রিপিট এখানে ব্যাক করবো, যে এখানে ব্যাক করব, আমি এখান থেকে এখানে ব্যাক করব, তাহলে এটা চতুর্ভুজ আকৃতিটা পুরোপুরিভাবে পাবে। তো এই বিন্দু যে আমি আবার আসলাম, তাহলে তার মান বসানো দরকার না? এই জন্যই প্রথমে যেই বিন্দুটার মান বসাই তাকে আবার শেষে একবার রিপিট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিব, শেষ আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা বললাম ই বিন্দুর স্থানাঙ্ক এত, এবিসিডি চতুর্ভুজের ও ই এ বি অংশটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, ও ই এ বি অংশটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ও বিন্দু হলো মূল বিন্দু, তার স্থানাঙ্ক 0,0। এবার আমরা ও ই এ বি অংশের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করতে গিয়ে যেই সূত্র ইতিমধ্যে দেখিয়ে আসছে আপনাদেরকে, সবাই বুঝে গেছেন। ও বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3, x4 y4। শুধু মানগুলো বসিয়ে দিলাম। ক্ষেত্রফল বলছে বর্গ একক লিখলাম। এক্স এর মান দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা গুণ করে রেজাল্টগুলোকে যোগ আকারে লিখব, আর ওয়াই এর মান দিয়ে যখন আমরা গুণ করব তখন সেই রেজাল্টগুলোকে আমরা বিয়োগ আকারে লিখব। এটা হচ্ছে নিয়ম। তো এখন এক্স এর মান যদি এটাকে গুণ করি, আচ্ছা 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 0ই হয়। ওই যে এখানে সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাস দিছে, এটার দরকার নেই, এই মাইনাসটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাও তারা দিছে যদি সামনে একটা মাইনাস আছে, কিন্তু দরকার নেই এই 0-র, কোনো দরকার নেই। 0 দিয়ে এটাকে গুণ দিলে 0, এবার 0 দিয়ে এটাকে গুণ দিলে 0। আমি এখানে সামনে প্লাস চিহ্ন দিতে পারেন, কারণ 0 দিয়ে যেহেতু এটাকে গুণ করতেছেন তো 0ই তো হয়ে যাচ্ছে, সেখানে তার কোনো চিহ্ন থাকতেছে না। 0কে যখন আপনি -3 দিয়ে গুণ করতেছেন রেজাল্ট তো 0 বের হইতেছে, আর যেহেতু এক্স দিয়ে গুণ করলেন তো সামনে একটা প্লাস চিহ্ন, ওই যে সূত্রের হিসাবে প্লাস দিলেন 0। এবার 2 দিয়ে 0কে গুণ দিলেন 0, ওই যে সূত্রের প্লাস। 3 দিয়ে 0কে গুণ দিলেন 0, সূত্রের প্লাস। এগুলো হচ্ছে সূত্রের প্লাস। এবার আসেন আমরা ওয়াই দিয়ে গুণ করি। কি দিয়ে গুণ করি? ওয়াই দিয়ে গুণ করি, ওয়াই দিয়ে গুণ করব। আচ্ছা, কথা হচ্ছে ওয়াই দিয়ে যখন আমরা গুণ করি তখন সামনে মাইনাস চিহ্ন বসে, ওয়াই দিয়ে যখন গুণ করি তখন সামনে মাইনাস চিহ্ন বসে। এটা সূত্র, তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন বসাবো। তাহলে 0 দিয়ে 0কে গুণ দিলে 0 হয়, তবে ওই যে সূত্রের যে মাইনাস বসানোর কথা আমি সেটা বসাইছি। কথাটা ক্লিয়ার থাকেন কিন্তু সবাই কথাটা ক্লিয়ার থাকেন। 0 দিয়ে 0কে গুণ দিলে তো 0ই হয়, এর সামনে আবার প্লাস মাইনাস কিসের? সূত্রের যে মাইনাস বসার কথা, এই জন্য তাকে আমি বসাইছি, যদিও এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, এবার এটা দিয়ে যদি এটাকে গুণ দিই, -7/3 তাকে 2 দ্বারা গুণ করব, -7/3 তাকে 2 দ্বারা গুণ করব, তাহলে 7 দুগুণে 14, নিচে 3, তাহলে -14/3। এই যে -14/3 আমি যখন এটা দিয়ে এটাকে গুণ দিই, -14/3 তাকে বসাবো, সূত্রের একটা মাইনাস আছে না, সূত্রের মাইনাস। তাহলে খেয়াল করেন, সূত্রের মাইনাস আর এই সংখ্যাটা নিজেই মাইনাসে আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, এই জন্য প্লাস বসছে, এই কারণে প্লাস বসছে। আচ্ছা, এরপরে -3 দিয়ে 3কে গুণ, তাহলে -9, আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +9। এটা দিয়ে এটাকে গুণ দিলে 0, আর সূত্রের মাইনাস। ওকে, ঠিক আছে। তাহলে এখন ওই যে প্লাস মাইনাস +0 -0 এগুলোর কোনো ভ্যালু নাই, আমরা শুধুমাত্র এতটুকুর দিকে তাকাবো। 14/3 + 9 রেজাল্ট কত হয়? রেজাল্ট হয় 41/3। কীভাবে হয়? 14/3 + 9 রেজাল্ট হবে, দেখেন লসাগু 3, উপরে 14, 3 নং 27, তাহলে 27 আর 4 31, আর 10 41, নিচে 3, তাহলে 41/3 আমরা লিখলাম 41/3। তো মডুলাস চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে রেজাল্ট কোনোভাবেই ঋণাত্মক হইতে পারবে না, তো রেজাল্ট এখানে ঋণাত্মক নাই, কোনো সমস্যা নাই, মডুলাস চিহ্নকে উঠায় দেওয়া যায়। হাফ গুণ 41/3। এবার আমরা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 41/6 বর্গ একক। অবশেষে অঙ্ক শেষ হইল, 41/6 বর্গ একক। তাহলে এই যে অঙ্কটা আমি শুরুতেই বলছিলাম যে অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন অধিকাংশ সৃজনশীলের মধ্যে এসেছে এবং আসার সম্ভাবনাও রয়েছে। এবিসিডি চতুর্ভুজের যে অংশ
চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল বের করো। তাহলে সেই ক্ষেত্রে যেই অংশটুকু চতুর্থ চতুর্ভাগে আছে আমরা দেখব ওখানে কোন কোন বিন্দুগুলো আছে, আমরা ওই বিন্দুগুলোর স্থানাঙ্ককে আগে রেডি করব। যেই বিন্দুগুলো আছে আমরা তাদের স্থানাঙ্কগুলো আগে রেডি করব। যদি দেখি যে স্থানাঙ্ক কোনোটার নাই তাহলে আগে সরল রেখার সমীকরণ বের করব, তারপর স্থানাঙ্ক বের করব, তারপরে ক্ষেত্রফল। আমি আবারও বলতেছি, প্রথমে দেখব কোন চতুর্ভাগে যাইতে বলছে আমি যাব, সেখানে যাওয়ার পরে দেখব কোন কোন বিন্দুগুলো সেই চতুর্ভাগের মধ্যে আছে, তাদের মধ্যে যেই বিন্দুর স্থানাঙ্ক এখনও নাই বের করতে হবে, তাহলে আমি আগে সরল রেখার সমীকরণ বের করে স্থানাঙ্ক বের করব, তারপরে ক্ষেত্রফল। তাহলে আমাদের এই গ নাম্বার অঙ্কটার সমাধান হয়ে গেল। আমরা বরিশাল বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড আছে। আপনি কোনো একটা অঙ্কের মধ্যে আটকে গেলেন বা সমস্যা তৈরি হলো, কনফিউশন তৈরি হলো, সাথে সাথে আপনি ওই পাশে থাকা কিউআর কোড স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সেই প্রশ্নটা সমাধান করিয়েছেন তার ভিডিও আপনার সামনে চলে আসবে, আপনি দেখে সমাধানটা করে ফেলতে পারবেন। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।